পোস্টাল ব্যালটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন, পোস্টাল ব্যালটে অজয় রায় জিতছেন। যদিও এটা 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 হবে না, এটা হওয়ার চান্স অত্যন্ত কম, কিন্তু তবুও পোস্টাল ব্যালটে একই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া অজয় রায় এগিয়ে গেলেন পোস্টাল ব্যালটে। কিন্তু এটা একটা, এই যদি আর্লি ট্রেন্ড এটা দেখতে পাই আমরা লিড করছি রায়বেরিলিতে। রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন, রাহুল গান্ধী ওয়েনাডে, এটা রায়বেরিলি এগিয়েছেন, ওয়েনাডো এগিয়ে আছেন, রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরিলিতে। আমার খুব মনে হচ্ছে কিন্তু একটা জিনিস আমি জানি না, শেষ পর্যন্ত হয়তো এনডিএ যেরকম তাদের সংগঠন, উত্তরপ্রদেশ 40টি আসন এনডিএ, 39টি আসন ইন্ডিয়া। পোস্টাল ব্যালট প্রথম রাউন্ড, পোস্টাল ব্যালট 40 এনডিএ, 39 ইন্ডিয়া। আমার মনে হচ্ছে বিশ্ব, আমি একটা কম্প্যারিজন টানলে এটা অনেকটা 2004 সালে শাইনিং ইন্ডিয়া, যেই সময় আমরা দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং তখন যে সাংঘাতিক একটা বিজেপির একটা শাইনিং ইন্ডিয়া লোকে বলা হচ্ছিল, বুক থুবড়ে পড়েছিল। আমি জানি না হয়তো সেটা হবে কি হবে না, কিন্তু একটা আর্লি ট্রেন্ডে আমরা কিন্তু সেরকম একটা কাছাকাছি নিয়ে কথা বলছি। আর্লি ট্রেন্ডে হচ্ছে রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। সোজা কথা সোজাভাবে বলতে হবে, তারপর যদি 2 ঘন্টা পর চেঞ্জ হবে। আপাতত যে দেখাচ্ছে আপনার টিভি স্ক্রিনে সেটুকুই বলছি, রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। মানে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এটাই চাইছে, এটা হচ্ছে সোজা কথা। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে যেটা দেখতে পাচ্ছি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ওই 280, 290, 290 ঘরে ঘোরাফেরা করছে। ইন্ডিয়া কিন্তু বাড়ছে, একটু করে বাড়ছে। অর্থাৎ গোটা দেশের রাজনীতিতে দাঁড়াচ্ছে, তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বাধীন অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে। বিশ্বদা, আপনি কি শুধু বিজেপিটা একটু দেখাতে পারবেন? মানে এটাতে এনডিএ ব্লক অত ব্রেক আসেনি, 291 এবং 216 এটার ভেতর থেকে বুঝতে পারবে। একটা ব্যাপার হচ্ছে, কংগ্রেস যদি 100-র ওপর পেরোয়, 100-এর ওপর প্লাস যায়, যা ট্রেন্ড দেখা যাচ্ছে যেতে পারে। যদি 100 প্লাস হয় তাহলেই কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টটা স্টেপ, যদি গভর্নমেন্ট হয়। 2014 সালে যখন প্রথম ইউপিএ সরকার তৈরি হয় মনমোহন সিং এর নেতৃত্বে, 2004 সালে বিশ্ব 2004 সালে মাফ করবে 2004 সালে প্রথম ইউপিএ সরকারের সময় কংগ্রেস পেয়েছিল 145টা আসন। কংগ্রেস যদি 100 ক্রস করে তবে একটা সম্ভাবনা, কিন্তু আমার মনে হয় না, যা আমরা দেখেছি, আমি জানি না এখন কি আসবে আমাদের এখানে। আমি একটা বলবো, 145 ক্রস করলে 145 নয়, 125 যদি কংগ্রেস পায় তাহলে কিন্তু কংগ্রেস মানে এখানে এই মুহূর্তের যা ট্রেন্ড, এই মুহূর্তে ট্রেন্ড 526টা আসনে মোটামুটি ভাবে একটু হালকা হলেও গেরুয়ার পাল্লা ভারী, নীল কিন্তু কম, কিন্তু আছে, ভালো রকমই আছে, হালকা হলেও গেরুয়ার পাল্লা ভারী। বিশ্ব এটা তো আমরা জানি, কিন্তু কতগুলি আমরা এটা কেউ বলিনি একদম বিজেপি আসন পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু বিজেপি কত আসন পাবে? ইসবার 400 পার, এটা কি হবে? এই যে বিরাট একটা ক্ল্যারিয়ান কল, এবং সবাইকে বলেছেন, টার্গেট দেওয়া হয়েছে, সেই জায়গাটা যদি এই রকম অলমাইটি বিজেপি যদি সেটা 300-র নিচে নামে, সেটাই কিন্তু তাদের কাছে একটা বড় পরাজয়। 300-র নিচে কোনোদিনই নামবে না বিজেপি 300-র নিচে, এনডিএ সব মিলিয়ে 300 হয়তো পাবে, কিন্তু বিজেপি একা যদি 300-র নিচে নামে, যদি এই ট্রেন্ড থাকে, এনডিএ বিজেপি 300-র উপর যাওয়া কিন্তু মুশকিল আছে। 260 থেকে 272 এই ট্রেন্ড থাকলে, এবং এটাই আমি অনেক আগে বলে রাখলাম, মিলিয়ে নিয়েও পড়ে, এবং এই ট্রেন্ড বজায় থাকলে কিন্তু হয়তো এনডিএ নেতৃত্বাধীন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করবে, কিন্তু মানে কতটা ব্যবধান থাকবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ট্রেন্ড কিন্তু বিজেপির পক্ষে বেশ খারাপ। স্মৃতি ইরানি পিছিয়ে গেছেন, কিশোরীলাল এগিয়ে রয়েছেন, স্মৃতি ইরানি পিছিয়ে গেছেন আমেঠি কেন্দ্রে। গতবার রাহুল গান্ধীকে হারিয়েছিলেন আমেঠি কেন্দ্রে। রাহুল গান্ধীর ব্যক্তিগত সেই জায়গা থেকে কেউ চেনে না গান্ধী পরিবারের। রাহুল গান্ধীর ভোট মানে যাচ্ছিলেন, গান্ধী পরিবারের ভোট মানে যাচ্ছিলেন কিশোরীলাল। আমাদের মন্ত্রিসভাতে অমিত শাহ একজনের পরেই স্মৃতি ইরানি। একটা পয়েন্ট আউট করি, পোস্টাল ব্যালটেও কিন্তু পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসে গিয়ে, এই পোস্টাল ব্যালটে বিজেপি ইউপিতে হারছে, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড।
পোস্টাল ব্যালটটাও আমরা তৃণমূল সুমন কংগ্রেস চাঙ্গা এখানে এগিয়ে। নাকি? ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী সমেত এনডিএ কে পছন্দ করেন না তাদের নীতির জন্য, গেরুয়া রঙের জন্য বলিনি, তাদের নীতির জন্য। প্রো পিপল নীতি নেই তাদের, প্রো কর্পোরেট নীতি নিয়ে ভারতবর্ষের মতন একটা দেশকে দীর্ঘদিন বিপদগামী করা যায় না। তার প্রতিফলন এটা আপনি পোস্টাল ব্যালট বলুন, রাউন্ডের কাউন্টিং বলুন, যাই বলুন, এইভাবে চিরদিন চালানো যায় না, চালানো যাবেও না। দেবজিৎ যতই এখানে কনফিডেন্ট হোক, যেটা শিবাজিদা বললেন, এনডিএ 300 কি 310 315 এর মধ্যে প্যাক আপ হয়ে যাবে যদি খুব ভালো রেজাল্ট করে, যদি খুব হাইপোথেটিক্যালি যদি ধরে নি ওরা সরকার বানাচ্ছে, তার বেশিও হবে না। আমরা দেখতে পাবো। এত কথা বলে কি হবে? আমরা যদি 350 উপরে ইন্ডিয়া যদি ইন্ডিয়া যাই, ব্লকের সরকার আসবে, ইন্ডিয়া ব্লকের সরকার আসবে। প্রদীপের কাছে আসবো, শিবাজিদা প্রদীপের কাছে আসবো। প্রদীপ, আপনাদের জন্য খুব অ্যালার্মিং, খুব অনিশ্চিত। অখিলেশ যাদব এগিয়ে, অখিলেশ যাদব এই কানাউজ কেন্দ্রে অখিলেশ যাদব এগিয়ে রয়েছেন, কানাউজ কেন্দ্রে অখিলেশ যাদব এগিয়ে গেছেন। প্রদীপ, যেটা বলছিলাম, কেরল কিন্তু আপনাদের অবস্থা খুব খারাপ। যদি আর্লি ট্রেন্ড আমরা মানি, মাত্র 5টা সিটে আপনারা এগিয়ে আছেন। খুবই খারাপ অবস্থা কেরলে আপনাদের সরকার রয়েছে। না, সেটা তো মানে লাস্ট ইয়ারগুলোর ট্রেন্ডগুলো তাই ছিল লোকসভা ভোটের ক্ষেত্রে। এবং আপনাদের এক্সিট পোল টোলও যা ছিল তাদের মধ্যে 1-2 সিট আমাদের দেওয়া হয়েছিল, সেখান থেকে 5 আছে। আরেকটু এগোক, আমাদের মনে হয় আরেকটু বাড়বে কেরালে, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আরেকটু বাড়বে। এবং আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলেও আমাদের রেজাল্ট ভালো হবে, একটু দেখতে চাইছি, আর একটু ভালো হবে। দেবাশিস ঘোষ, মাইকটা নিন। যা ট্রেন্ড আছে তাতে একটু প্রতিবাদের জন্য একটু খারাপ খবর যে 5টা মাত্র। তবে আমার মনে হয় এটা আর্লি ট্রেন্ড, আর আমার একটু সময় গেলে এই ট্রেন্ডটা চেঞ্জ হবে। তবে যেটা দেখাচ্ছিল ইনিশিয়ালি পোস্টাল ব্যালটে যে বিজেপি অনেকগুলো সিট পেয়েছে বা এনডিএ অনেকটা এগিয়ে আছে, সেটা কিন্তু নয়। আসলে মানে কংগ্রেস মানে ইউডিএফ এগিয়ে আছে 14টা সিটে প্রায়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানি না, এখনো অবধি তো আপনার মধ্যে 38টা সিট দেখাচ্ছেন, বাকি 4টে সিটের তো এখনো কোনো খবর দেখাচ্ছেন না। তো মুর্শিদাবাদ বা এইসব জায়গাগুলো দেখতে হবে কি অবস্থা। মুর্শিদাবাদ, দমদম, যাদবপুর, শ্রীরামপুর, এগুলোর বোধহয় খবর এখনো আসছে না। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খুব ত্রিমুখী লড়াই হবে এবং মানে বাম কংগ্রেসের অনেক না আপনার সাহেব একমত নয়। শ্রীরামপুরে ত্রিমুখী লড়াইয়ের কোনো জায়গা নেই। শ্রীরামপুরে ত্রিমুখী লড়াইয়ের কোনো জায়গা নেই। শ্রীরামপুর সিটে উনি বলছেন ত্রিমুখী লড়াই হবে। আমার মনে হয় না শ্রীরামপুরে ত্রিমুখী লড়াই হবে। আমাদের কেরালার ক্ষেত্রে ঠিকই যে আমরা 5টা সিট আর একটু বেশি পেলে ভালো না, হতো। শ্রীরামপুরে উল্টো দিক থেকে দীপশিতার জায়গা নেই আমরা আপনি বলছেন। আলটিমেটলি 19টা সিট ইন্ডিয়া, এটা আমাদের কাছে অনেক ভালো। মানে লড়াইতে কি শ্রীরামপুরে কি দীপশিতা নেই বলছেন আপনি? হ্যাঁ, শ্রীরামপুরে কি দীপশিতা নেই বলছেন? লড়াই দীপশিতার সাথে লড়াই হবে বলছি তো। শুনুন একটা জিনিস, এবারে যদি আপনি ক্যান্ডিডেট বলেন, এবারে যদি ক্যান্ডিডেট বলেন, এবারে বামেরা যে ক্যান্ডিডেট দিয়েছে, এক ঝাঁক নতুন মুখকে তারা প্রার্থী করেছে। সেই অর্থে বলতে গেলে তারা ময়দানে মানে মেসি রোনাল্ডোর এগেনস্টে ছেড়ে দিয়েছে একদম এমন এক ঝাঁক তরুণকে যাদের ভোটে লড়ার অভিজ্ঞতা নেই, যারা প্রথমবার ভোটে লড়ছেন এবং তাদের বয়স কারোর 30 পেরোয়নি, কারোর 35 তো কারোরই প্রায় পেরোয়নি। এটা একটা এই যে বাচ্চা ছেলেরা, এরা হয়তো আগামী 10 বছর 15 বছর পরে পশ্চিমবঙ্গের মুখ হয়ে উঠবে, কিন্তু কতটা ভোট এখন টানতে পারবে সেটা কিন্তু বড় প্রশ্ন। সিপিএম এর কাছে বড় প্রশ্ন, এই কারণে বড় প্রশ্ন যে খুব ভালো মুখ, খুবই ভালো ব্যবহার, কথাবার্তা ভালো, ঝকঝকে তরুণ, কিন্তু ভোট পলিটিক্সটা তো অন্য। যেখানে পশ্চিমবঙ্গের ভোট পলিটিক্স আপনি যদি আমাকে বলেন, তাহলে 2021 সালের নির্বাচনে বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ ছিল 8%, 8-এর থেকে একটু বেশি, এবং আইএসএফ মিলিয়ে 10%, আইএসএফ 1.5% ভোট পেয়েছিল। আর তার আগের নির্বাচনে 2019-এর নির্বাচনে 10% ভোট ছিল। সুতরাং এরা ভোট পাবে কিনা আমার এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। না, আমি আপনার সাথে একমত নই এই কারণে যে বামেরা অনেক তরুণ প্রার্থীকে দিয়েছি ঠিকই, কিন্তু পিছনে তো মাথারা তো রয়েছেই, এবং সুজন চক্রবর্তী রয়েছেন, সেলিম দা রয়েছেন, মানে এনারাও তো রয়েছেন। অতএব আর যে মুদ্রাটা নিয়ে লড়াইটা হচ্ছে সেটা তো দেখতে হবে যে মানুষ ঠিক কোন দিকে যাচ্ছেন। মানে ওরা যে কথাটা বলছে কর্মসংস্থানের কথা, আজকে যে ট্রেন্ড আপনি দেখছেন, এটা তো তার মানে তো অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে। মানে
এই যে আনএমপ্লয়মেন্টের কথা তো লোকে তার মানে ভেবেছে, রাম মন্দির তার মানে কাজ করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, তো সেই জায়গায় তো মানুষের এইবার অন্তত আমি জানি না, মানুষ নিশ্চয়ই অন্যরকম কিছু ভাববে। তো আমি এখনই আর্লি আর কিছু বলতে চাইছি না। আপনি যেটা বলছেন আমি মেনে নিচ্ছি যে তরুণ মুখ, অভিজ্ঞতা কম, কিন্তু ভোটটা তো মানুষ দিচ্ছে, মানুষ তো দেখতে চাইবে যে কোন ইস্যুতে লড়াইটা হচ্ছে। সেই ইস্যুর উপর দাঁড়ালে কিন্তু বাম কংগ্রেসের ভোট পাওয়ার কথা। শিবাজিদা বাম কংগ্রেস যারা আমাদের প্রার্থী হয়েছেন, বাচ্চা মুখ প্রার্থী হয়েছেন, ভোট টানার উপরে নির্ভর করছে কিন্তু এই তৃণমূল জিতবে না বিজেপি জিতবে। অবশ্যই আমি যেটা বলছিলাম, বামপন্থী দল কিন্তু, বামপন্থী এবং কংগ্রেস, বিশেষ করে বামপন্থী দল, তারা কিন্তু অনেকটা ভবিষ্যতের জন্য রাজনীতিটা করছে, এইটা আমি বলতে পারি। এবং আমি আরেক দার্জিলিং কেন্দ্রে বিজেপি থেকে রাজু বিস্তার থেকে এগিয়ে রয়েছেন গোপাল লামা। বিশ্বদা, এই কথাটা আমি সকালবেলা আপনার চ্যানেলে বলেছিলাম, আমি কিন্তু সকালেই আপনার চ্যানেলে এই কথাটা বলেছিলাম। এটা আপনি একটু ট্রেন্ডটা দেখুন, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তৃণমূলে। আমি আপনাকে আবার কথা বলছি, উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ দার্জিলিং আমি নিজে ঘুরেছি। দার্জিলিং কেন্দ্রে, দার্জিলিং এর পাহাড়ের যে 3টে সিট, অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই 3টে সিটে গতবারের তুলনায় লিড বিজেপির অনেক কমবে। তার কারণ গোপাল লামা নয়, ওখানে অনিত থাপার একটা প্রভাব তৈরি হয়েছে, সেখানে সেই কারণে অনেকটাই কমবে। একটা কথা বলি, এই মুহূর্তে কি চলছে? আপনার সঙ্গে তো কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। ডায়মন্ড হারবারে এই মুহূর্তে সমস্ত বিজেপির এজেন্টকে বাইরে বার করে দেওয়া হয়েছে, মানে গণনা কেন্দ্রের বাইরে। এই যদি ট্রেন্ড হয়, মানে এরপরে যদি এই রাজ্যে বসে আমাদের এই সব ট্রেন্ড আমাদের হেডলাইন নিতে হবে। না, এটা একবার দেখুন, নিশ্চয়ই দেখবো, এক্ষুনি পাঠান আপনাদের নিশ্চয়ই দেখবো। আমাদের লোক রয়েছে।